আসসালামু আলাইকুম। কেপিবি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখন যে গদ্যাংশটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি গল্প। মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। অর্থাৎ আমাদের বাড়ির কাজের লোকের প্রতি যে মানবিক আচরণ করা হয় সেটাই মূলত প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটা ছেলে যখন দেখে তাদের বাড়িতে একটি গৃহকর্মী আসে যার নাম মমতা, তখন সে খুব আনন্দিত হয়ে যায়, তার সঙ্গে ভাব জমানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে, তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে। আর মমতাদির সংসারের অভাব আছে বলেই কিন্তু মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে হয়েও পরের বাড়িতে কাজ করতে আসে। এই আত্মমর্যাদা বোধ কিন্তু তার সবসময়ই সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ভালোবাসা দেবার ব্যাপারে তার মধ্যে কোনো কার্পণ্য ছিল না। এজন্য স্কুল পড়ুয়া ছেলেটি তাকে মমতাদি বলে ডাকে এবং সে তার কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। আর এই ছোট ছেলেটিই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়নও করেছিল মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়িয়েছিল এই স্কুল পড়ুয়া ছেলের পরিবার। এটাই মূলত গল্পটা। তাহলে আগে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে তারপর মূল গল্পে চলে যাব। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার সাহিত্যিক নাম। তিনি ১৯০৮ সালে জন্মগ্রহণ করেছেন এবং ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেছেন। আর তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলা তার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য উপন্যাস। আর তিনি প্রথম যে লেখাটা লিখেছিলেন অতসীমামি নামক একটা গল্প, যেটা কিনা বিচিত্রা পত্রিকা প্রকাশিত হয়েছিল, তখনই তার নিয়তি নির্ধারিত হয়ে যায় যে তিনি লেখালেখিতেই সম্পৃক্ত হবেন। জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে এই জন্য তিনি লেখালেখিকে বেছে নিয়েছিলেন। তিনি বেশি দূর পর্যন্ত পড়ালেখা করতে পারেননি। তিনি অনার্সে ভর্তি হওয়ার পর গণিতে অনার্স ভর্তি হয়েছিলেন, কিন্তু পরবর্তী টাইমে তিনি পড়ালেখাটা কমপ্লিট করতে পারেননি। তার প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য, এটা প্রকাশ হয়েছিল তার মাত্র ২১ বছর বয়সে। আর তার যে সবচেয়ে উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা। আরো আছে জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। তিনি প্রায় ৫০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন। আর অতসীমামি লেখাটা তার গল্পের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। এই হচ্ছে মোটামুটি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পরিচিতি পর্ব। তোমরা ভালো করে পড়ে আরো ডিটেলসে জেনে নিবে। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই স্কুল পড়ুয়া এক ছেলে শীতের সকালে রোদ পোহাতে পোহাতে স্কুলের পড়া তৈরি করছে, আর তার মা তার পাশেই কাজ করছে, সবজি কাটছে। এমন সময় আমাদের গল্পের যে প্রধান চরিত্র মমতাদির আগমন ঘটে। গল্পটিতে মমতাদি একজন এমন চরিত্র যিনি আমাদের এই সমাজের নিম্ন শ্রেণীর খেটে খাওয়া লোকদের প্রতিনিধিত্ব করছে। আর গল্প কথকের দৃষ্টিকোণ থেকে আমরা মমতাদির বাহ্যিক যে বর্ণনা পাই তা অনেকটা এরকম ছিল যে ২৩ বছরের এক সাদামাটা আড়ম্বরহীন নারী, চোখ দুটো স্থির অচঞ্চল, শ্রান্তির ছায়া তার মুখে, সেলাই করা একটা ময়লা শাড়ি তার পরনে, পাড়টা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত যার ঘোমটা টানা, কপালে একটা ক্ষত চিহ্ন। আসার সঙ্গে সঙ্গে মমতাদি কথকের মায়ের কাছে খুব জোর দিয়ে কাজের সন্ধান করছিল, যেন প্রায় সে মরিয়া হয়ে উঠেছে কাজের জন্য। মমতাদি মূলত একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। স্বামীর চাকরি চলে যাওয়ার অভাব অনটনই তাকে স্বাভাবিক যে লোকলজ্জা, সেই ভয়টা কাটিয়ে অন্যের বাড়িতে কাজ করতে আসলে সে বাধ্য হচ্ছে। এখানে তার যে সে রক্ষণশীলতা কাটিয়ে একটা পর্দা ছেলে বাইরে এসে কাজ করার মতো একটা পরিস্থিতি তার হয়েছে, যে সে বাধ্য হয়েছে সে বাইরে এসে কাজ করতে। আর তার ভিতরে যে একটা সংকোচ ছিল, একটা পিছুটান, একটা দ্বিধা ছিল, এটা সে যে কাটানোর চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে সে এমন ভাবে কাটিয়ে ফেলেছে যে সেই সাধারণ যে একটা নিম্নতম একটা যে সংকোচ, সেটাও তখন আর তার মধ্যে ছিল না। সে অনেক বেশি সাবলীল, অনেক বেশি জোর দিয়ে যেন
কথাগুলো বলছিল গল্পকথকের মায়ের সাথে। তার সংসারটা মোটামুটি একটা সুন্দর একটা ছোট্ট সংসার ছিল। যে সংসারে তারা ৩ জন সদস্য, তার একটা ছোট ছেলে, তার স্বামী, তার স্বামীর একটা চাকরি ছিল। কিন্তু চাকরি চলে যাওয়ার ফলেই কিন্তু তার সংসারে এই বিপর্যয়টা নেমে আসে এবং তাকে কাজে নামতে বাধ্য হয়। গল্পকথকের মা, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, উদার মানসিকতার একজন নারী, যিনি মমতাদির এই মরিয়া আচরণ দেখে, তার অবস্থা বুঝে, তাকে তার পাশে সহানুভূতির সাথে এসে দাঁড়ায়। তাকে বাছা বলে সম্বোধন করে। আর তার সম্পর্কে সবকিছু জেনে তাকে কাজ দেওয়ার পরে তাকে যখন তার বেতনের কথা জিজ্ঞেস করে, মাইনের কথা জিজ্ঞেস করে, সে সেটা কিন্তু বলতে পারেনি। বলেছে দুবেলা রেঁধে দিয়ে যাব কিন্তু খাবো না। এই যে ১ম থেকেই তার কিন্তু একটা আত্মসম্মানের দিকটা আমরা লক্ষ্য করছি। সে টাকার হিসাবটা কিন্তু বলেনি। যখন তার মা ঠিক করে দিয়েছে যে তোমার বেতন ৳১৫ হবে, তখন সে এটা শোনার সাথে, সাথে তার চোখে পানি চলে এসেছিল। কৃতজ্ঞতায় তার চোখে পানি চলে আসে কিন্তু সেটাও সে গোপনেই তার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করে, নীরবে প্রকাশ করে। সে কিন্তু কোনো কথা বলেনি। সে সম্মতি জানিয়ে তারপর চলে যায়। সেখানে তার কাজটা ঠিক হয়েছে এতেই সে মোটামুটি সন্তুষ্ট থাকে। আর বাড়তি এখানে কোনো কথাই বলে না। আর তার মা তাকে যে প্রশ্নগুলা করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলাও কিন্তু সে খুব ছাঁকা জবাব দিয়েছিল। খুব বেশি কথা বলেনি। তার যে অতিরিক্ত কথা বলার যে একটা প্রবণতা, প্রগল্ভতা, এটা কিন্তু মমতা দিদির মধ্যে ছিল না। সে সংক্ষেপে সব কথাগুলো বলে যাচ্ছিল। তারপর এই যে গল্পকথক তার সঙ্গে একটু ভাব করার চেষ্টা করেছে। সে চেয়েছে যে একটা তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। যে একটা বাড়িতে যখন নতুন একটা কেউ আসে তখন কিন্তু ছোট ছেলেমেয়েরা কি করে? তাদের প্রতি একটু বেশি কৌতূহলী থাকে, একটু বেশি মেশার জন্য আগ্রহী থাকে। সেও সেরকমই আগ্রহী ছিল। কিন্তু মমতাদি তাকে ১ম দিকে তেমন একটা গুরুত্ব দেয়নি। এখানে খুব একটা সুন্দর কথা বলেছে যে, তার মা বলছে যে, "পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে? ভাবিস না তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে এমনভাবে তাকাচ্ছিল।" মানে তার দিকে তাকিয়েছে। কিন্তু তার সঙ্গে যে নিজে থেকে একটা কথা বলবে, সেই চেষ্টাটা মমতাদির মধ্যে ছিল না। কারণ সে এখানে তার যে কাজটাকে সে মূলত প্রাধান্য দিচ্ছিল। সে একটা নিম্নবিত্ত ঘরের মেয়ে, এখানে কাজের সন্ধানে এসছে। এখন এই বাড়ির অন্য লোকজনের সঙ্গে সে হঠাৎ করে এভাবে কথাবার্তা বলার ফলে তার যদি কোনো ধরনের অন্যরকম কেউ কিছু মনে করে সেই জিনিসটা তার মাথায় আসলে কাজ করছিল। পরদিন থেকে সে কাজে এলো। কাজের শৃঙ্খলা ক্ষিপ্ততা দেখে সবাই অনেক খুশি হলো। কিন্তু সে কিন্তু তারপরেও কিন্তু সেই ছোট ছেলেটার সঙ্গে তেমনভাবে তখনো ভাব করেনি। সে যা কাজ সামনে পেয়েছে সবই করেছে নিজের বুদ্ধি খাটিয়ে। আবার কিছু তার মায়ের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেও কাজটা সে করেছে। কিন্তু বেশি বাক্য সে ব্যয় করেনি। নীরবেই সে কাজ করে গিয়েছে। এখানে তার সম্পর্কে সুন্দর একটা কথা বলেছে যে, সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী। কিন্তু ধরাছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার। এই একটা লাইনের মধ্যে এই লেখক যে তার বর্ণনাটা দিয়েছেন যে তার ব্যক্তিত্ব, তার আত্মসম্মান বোধ, তার যে নীরবে কাজ সেরে যাওয়ার ব্যাপারটা, এই সবকিছু মিলিয়ে তাকে একটা চমৎকার ব্যক্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তারপর ছোট ছেলেটা যে রাগ করে স্কুলে চলে যায়, তার সঙ্গে কথাবার্তা হয় না। এইভাবে সপ্তাহখানেক যাওয়ার পরে তাদের সঙ্গে মোটামুটি একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারপর সেদিন আবার বাড়িতে মেহমান এসছিল। অনেক রসগোল্লা, সন্দেশ নিয়ে এসছে। তখন ছোট্ট ছেলেরা যেরকম হয় যে বাড়ির খাবারটা, প্রকাশ্য খাবারটা সে প্রকাশ্যে খেয়ে আবার চুপ করে চুরি করে যখন খাচ্ছিল মিষ্টিগুলো, তখন আবার মমতা দি গিয়ে তার হাতটা খপ করে ধরে ফেলে। এই যে তাদের কথাবার্তা শুরু। এখানে সে বলছে যে, "দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম। যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে। আর খেও না, কেমন?" এই যে তার একটা সুন্দর আদর মাখা একটা শাসন। এই শাসনের ফলে কিন্তু এই গল্পকথক বলছে যে, তার এইরকম বকুনির কারণেই কিন্তু আমি খাবারটা হাত থেকে ফেলে দিয়েছিলাম। মানে তার শাসনটা সে খুব সুন্দরভাবে মেনে নিয়েছিল। এখানে যদি তার মা হতো, তাহলে হয়তোবা এক খাবলা খাবার নিয়ে দৌড়ে পালিয়ে যেত। কিন্তু সেটা সে এই মমতাদির বেলায় করেনি। কেন করেনি?
কারণ মমতাদির ব্যক্তিত্বের মধ্যে এমন একটা ব্যাপার ছিল যেটাকে সে উপেক্ষা করতে পারেনি। তার সেই মিষ্টি শাসনটাকে সে মেনে নিতে বাধ্য হয়েছিল। বাড়ির সবাই যখন মেহমান নিয়ে ব্যস্ত ছিল, তখন সেই ছোট্ট ছেলের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে তারা খুব অনেক বেশি আপন হয়ে গিয়েছিল যে লেখক এখানে বলছেন যে আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেই কথাবার্তাগুলো যদি মনে করে লিখতে পারতাম, তাহলে সাহিত্যে না হোক অন্তত আমার জন্য অনেক বেশি ভালো লাগার মূল্যবান লেখা হয়ে উঠতো। সে সেই ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে সে আপন মনে অনেকক্ষণ কথাবার্তা বলল। সে ছোট ছেলেটার মনে হচ্ছিল যেন তার অনেকটা বেশি লজ্জাই লাগছিল যে এত বেশি আপন করে নিয়ে তার সঙ্গে গল্পগুলো হচ্ছিল। তখনই আস্তে, আস্তে তাদের মধ্যে একটা মানে ভাই বোনের একটা সম্পর্ক তৈরি হতে থাকে। আর যখন সেই গল্পকথক তাকে বামুনদি বলে ডেকেছিল, সে সাথে, সাথে একটু চমকে উঠে সে অপ্রতিভ হয়ে যায়। সে চিন্তা করে যে এখানে যে সে কাজ করতে এসেছে আসলেই সে কাজের লোক হয়ে গেল নাকি? মানে তার ভিতরে কিন্তু সেই আত্মসম্মানবোধটা সবসময় আছে। এজন্য সে তাকে দিদি বলতে বলেছে। বলছে, "তুমি আমাকে বামুনদি বলে ডেকো না। তুমি আমাকে দিদি বলে ডাকবে।" আবার পরক্ষণে জিজ্ঞেস করছে, "দিদি বলে ডাকলে কি তোমার মা আবার কিছু মনে করবেন কিনা?" তখন ছেলে বলেছে যে, "না, কিছু মনে করবে না।" তারপরে তাকে দিদি বলে ডাকা শুরু করেছে। আবার যখন ১ম পর্যায়ে যে গল্পকথকের মা তাকে রাধুনী বলেছিল, এই রাধুনী বলার সাথে, সাথেও সে কিন্তু একটু চমকে উঠেছিল। এই চমকের যে লালিমাটা তার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এটাও কিন্তু তার একটা আত্মসম্মানের দিকটাই কিন্তু প্রকাশ পায়। যে অভাবের তাড়নায় মানুষ কতটা কষ্টে পড়লে আরেকজনের বাড়ির গৃহকর্মী হতে হয়েছে। কিন্তু সে যে পরিবেশ থেকে, সে যে পরিবার থেকে এসেছে, সে কখনো এরকম চিন্তা করতে পারেনি যে সে কখনো কাজের মানুষ হয়ে যাবে একটা বাড়ির। এটাই আমরা বলি যে অভাব মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয়। তারপর আবার যখন তার গালে একটা চড়ের দাগ দেখা যায়, এই যে সেই ছোট্ট ছেলেটা দেখে জিজ্ঞেস করে যে তোমার গালে কে চড় দিয়ে ফেলেছে? এটা কিন্তু সে প্রকাশ করেনি। তার স্বামী হয়তোবা কোনো একটা পরিস্থিতিতে কোনো একটা একটা খারাপ সময়ে অভাব অনটনের কারণে পরিস্থিতি যখন একটু খারাপ থাকে, মেজাজ একটু খারাপ হয়ে যায়, তখন তার গালে যে একটা চড় মেরে দিয়েছে। এরকম একটা পরিস্থিতি হয়তোবা সৃষ্টি হয়েছিল। সেই সময়ে সে এই কথাটা কিন্তু বাচ্চা ছেলেটার সামনে প্রকাশ করেনি। সে বলেছে, "আমি আমার নিজের গালেই চড় মেরেছি।" সে নির্যাতনের কথাটা কিন্তু সে এখানে প্রকাশ করেনি। প্রকাশ না করার পিছনে যে মূল যুক্তিটা, মূল ব্যাখ্যাটা সেটাও কিন্তু তার সে আত্মসম্মানের বোধ থেকেই। তারপর তার গালে যখন সে হাত বুলিয়ে দিচ্ছিল, সে বলছিল যে, "কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? মানে সবাই তো তাদেরকে অবহেলা করছে। এখন এই ছোট্ট ছেলেটা যে তার প্রতি এতটা গুরুত্ব দিয়েছে, এতটা ভালোবাসছে, এতটা কাছে আসছে, এই ব্যাপারগুলা থেকে সে অনেক বেশি সম্মানিত বোধ করছে। অনেক বেশি তার ভালো লাগছে যে একটা মানুষ তাকে এতটা মূল্যায়ন করছে। এই পরিবারের সদস্যরা প্রত্যেকেই তাকে অনেক বেশি আপন করে নিয়েছে। এই জিনিসটা তার ভিতরে অনেক বেশি দোলা দিয়েছিল, অনেক বেশি ভালো লাগা এসেছিল। এজন্য সে বলছে যে, এই কারো কাছে যা পাই না তা তুমি দেবে কেন? এই প্রসঙ্গে সে এই কথাটা বলেছিল। আবার যখন বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করেছে, "কি দিলাম আমি?" এই প্রশ্নের জবাব সে না দিয়ে তাড়াতাড়ি সে তরকারিতে লবণ দিতে ব্যস্ত হয়ে গেল এবং তার পিছনের যে চুল সেগুলা খুলে সে একটা যেন রহস্যের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। মানে সে তার মুখের এক্সপ্রেশনটা তখন আর দেখাতে চায়নি। একটু রহস্য ভরা হয়ে সে নিজেকে আড়াল করে ফেলেছিল। আর বিকেল বেলা তখন আবার জিজ্ঞেস করলো ছোট ছেলেটা যে, "তোমার বরের চাকরি হলে তুমি কি করবে?" তখন সে বলেছিল, "হরির লোড দিব না তোমায় সন্দেশ খাওয়াবো?" এটা তার প্রশ্নটা আরকি। তখন ছোট ছেলেটা বলেছে, "ধ্যাত! তা বলছি না। তোমার বরের চাকরি নেই বলে যে এখানে কাজ করছো। যদি চাকরি হয়ে যায় তখন কি তুমি আর আমাদের বাড়িতে কাজ করবে?" এই যে তার সঙ্গে একটু মিলমিশ হয়ে যাওয়ার পরে, ভাব হয়ে যাওয়ার পরে সে ভাবছে যদি সে তার বরের চাকরি হয় তাহলে চলে গেলে তার হয়তোবা খারাপ লাগবে। তাদের মধ্যে এরকম একটা আত্মিক একটা হৃদ্যতার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে তাকে মোটামুটি আপন করে নিয়েছিল। তখন সে একটু পরে গম্ভীর হয়ে গেল। গম্ভীর হয়ে বলল যে, "এই চাকরি হয়েছে কিন্তু তারপরেও আমি কাজ করতে আসবো। কেন আসবো? কারণ সে ততদিনে যে চাকরি করার ফলে মানে এখানে কাজ করার ফলে তার ভিতরের যে একটা
নিজে কাজ করার ফলে যে আত্মনির্ভরশীলতা তৈরি হয়েছে সেই জিনিসটাতে সে পরিতৃপ্ত ছিল। সে বলেছে যে আমার কাজ যদি ভালো না হয় তাহলে আরো ভালো করে কাজটা করব। কিন্তু সে এখানে কাজটা ছাড়তে চাইছে না। সে তখন বলছে, "মা, আমার কাজ কি আপনার পছন্দ হয় না?" বলছে যে, তোমার শত্রু বলতে পারবে না যে তোমার কাজ ভালো হয় না। তোমার কাজ খুব ভালো হয়। কিন্তু যেহেতু তুমি বিপদে পড়ে ভদ্র ঘরের মেয়ে হয়েও বিপদে পড়ে কাজ করতে এসেছো, সেজন্য যদি তোমার সুবিধা মতো তুমি কাজটা ছেড়ে দাও, অসুবিধার দিন যদি তোমার যদি বিপদ কেটে যায়, তুমি যদি কাজটা ছেড়ে দাও তাহলে আমার কোনো আপত্তি নেই। এখানে আসলে লেখকের গল্পকথকের মায়ের একটা ভালো দিকটা আমরা দেখি যে তিনি একটা বাড়ির গৃহকর্মীর সাথে কত ভালো ব্যবহার করছেন। তার সমস্যার কথা চিন্তা করছেন না, চিন্তা করছেন মমতার সমস্যার কথা। যে তার বিপদের দিন যেহেতু কেটে গিয়েছে, সেহেতু সে ইচ্ছা করলে তার মান বজায় রেখে সে চলে গেলেও তিনি কিছু মনে করবেন না। তারপর সে বলল যে তার সামান্য চাকরি, তাতে কুলাবে না মা, আমায় ছাড়াবেন না, আমার কাজ কি আপনার ভালো মনে হচ্ছে না? এই বলে সে আবার কাজটাকে এখানে বজায় রেখেছে। অর্থাৎ এখানে তাদের সাথে আত্মিক সম্পর্ক অনেক প্রগাঢ় হয়েছে। আসলে মানুষের প্রতি একটা ভালো ব্যবহার করলে তারাও যে এটার পাল্টা একটা ভালো একটা ব্যবহার দেয়, এটা এখানে প্রকাশ পাচ্ছে। তারপর আচমকা বলল যে, "মিথ্যে বললে কি হয় খোকা?" তখন ছোট্ট ছেলেটা বলছে, "মিথ্যে বললে কি হয় জানতাম।" বললাম, "পাপ হয়।" আর গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে? তখন গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে যে কি হয় সেটা ছোট্ট ছেলেটা জানতো না। সেজন্য বলল যে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল যে তাতে একটুও পাপ হয় না। তখন সে কেন যেন কাঁদতে লাগলো। এটা তার কাছে একটা রহস্য মনে হয়েছিল। যে এইসব কথা বলার পরে মমতাদি কেন কেঁদেছিল? সেই ছোট্ট বয়সে সে সেই রহস্যটা আর ভেদ করতে পারেনি। তখন একদিন স্কুল থেকে ফেরার পথে আবার সেই মমতাদির সঙ্গে দেখে যে কমলালেবু কিনছে। তখন জিজ্ঞেস করছে যে, "তোমার বাড়ি কোথায়? আমি সেখানে যাবো।" কিন্তু মমতাদি তাকে কোনোভাবেই নিতে চাইছে না। কারণ তাদের পরিবার অনেক দরিদ্র পীড়িত, অনেক একটা কোণঠাসা একটা পরিবার, একটা নোংরা পরিবেশে তারা বসবাস করে। যেখানে কিনা গলিটা চিকন, রাস্তাটা এবড়ো-থেবড়ো, ময়লা আবর্জনায় ভরা, দূষিত গন্ধ। আর চিকন একটা গলি যেটার নাম কিনা জীবনময় লেন ২৭ নম্বর বাড়িতে যাদের তাদের অবস্থান আরকি। নিচতলায় তারা থাকে। সেখানে সে সেই চিত্রটা চাচ্ছিল না যে গল্পকথক বা ছোট্ট ছেলেটা এরকম চিত্র একটা দেখুক। কিন্তু তারপরেও জোর করার ফলে সে কিন্তু বাধ্য হয়েছে নিতে। তারপর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখলো যে ছোট্ট একটা খুপরির মতো কুঠুরির মতো একটা বাসা। সেখানে খুব কষ্টে তারা জীবনযাপন করছে। ঘরে অনেক ছোটখাটো জিনিস আছে। দুহাত চওড়া একটা রোয়াক আছে। একপাশে ১ সিট করগেট আয়রনের ছাদ আছে, চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। আর চটগুলো কয়লার ধোঁয়ায় একদম কালো বিবর্ণ হয়ে গিয়েছে। আবার শোবার ঘরে গিয়ে যেটা দেখলো সেটা আরো ভয়াবহ। যে ছোট্ট একটা খুপরির মতো ঘর যেটা কিনা ছোট্ট একটা জানালা আছে, ২ টা জানালা যেটা অল্প একটু আলো আসছে, বাতাসের তেমন আসা যাওয়া অসম্ভব। আর এটাকেই তারা শোবার ঘর বানিয়েছে। স্ত্রীহীন সব জিনিস দিয়ে ভর্তি। আর যত যত্নেই রাখুক না কেন সেই জিনিসগুলোর মধ্যে এতটাই ভঙ্গুর অবস্থা যে যত যত্নে রাখুক না কেন বিশৃঙ্খল লাগছে। দেখতে যেন মনে হচ্ছে একটা এলোমেলো। একপাশে বড় একটা চৌকি, গোটানো একটা মলিন বিছানা, চৌকির নিচে চরকা, ভাঙা বেতের বাস্কেট, আরো কয়েকটা জিনিস। আবার ২ টি ট্রাঙ্ক আছে যে ২ টিরই রং চটে গিয়েছে, একটির তালা ভাঙা। এরকম বেশ কিছু জিনিস দিয়ে তার ঘরটা পরিপূর্ণ। কিন্তু তারপরেও তার ঘরটা এলোমেলো লাগছে। এই স্ত্রীহীন লাগছে এইজন্যই যে জিনিসগুলো বেশি রং চটে গিয়েছিল। আবার একটা আছে যে আরশি মানে আয়না, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, টুকিটাকি জিনিস এইসব দিয়ে তার ঘরটা সাজানো ছিল। আর টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতগুলো বই ছিল। এই হচ্ছে মোটামুটি ঘরের বর্ণনা। এখানে ছোট্টখাটো জিনিসগুলো তোমরা ভালো করে দেখে নিবে। কারণ এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে। তোমরা খুব ভালো করে এই জিনিসগুলো পড়বে। আর ঘরে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে একটি বছর পাঁচেকের ছেলে। মানে তার ছেলেটা যে কিনা অসুস্থ। সারারাত ঘুমায়নি পেটের ব্যথায়। অন্য কাউকেও ঘুমাতে দেয়নি। আর এজন্য তার স্বামীও অনেক রাগ করে চলে গিয়েছে। তারপরে আবার বলছে, "তুমি খাও কমলা লেবুগুলা।" আর ঘরে অন্য কোনো খাবার ছিল না। যেহেতু তারা অনেক বেশি দরিদ্র ছিল, সেজন্য ঘরে অন্য কোনো খাবার ছিল না। আবার বলছে যে, "দোকানের বিষও দিব না। কমলা লেবুটাই খাও।" আর ছেলেটা একটা কমলা লেবু খাওয়ার পরে বলছে যে, "দিদি আরো একটা কমলা লেবু আমি খাবো।" তখন সে অনেক বেশি খুশি হয়ে গেল। বলল যে, "কৃতার্থ হলাম। ভাই সবাই যদি তোমার মতো হতো, তোমার মতো ভালোবাসতো, মানে
তারা যে এত দরিদ্র, তারা যে এত নিম্নবিত্ত, তারপরেও যে এখানে ছোট্ট একটা ছেলে এসে তাদেরকে এত আপন ভেবে তাদের দেওয়া জিনিসটা অনেক যত্ন করে খাচ্ছে, এর জন্য সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এই যে মানুষের প্রতি মানুষের ব্যবহারটা আসলে এরকমই হওয়া উচিত। তারপর সে ঘরের টুকিটাকি কাজকর্ম করলো, করে আবার শেষ পর্যায়ে বলল যে, "তুমি এবার বাড়ি যাও। তোমার খিদে পেয়েছে।" মানে তার ঘরে আর তেমন কিছু ছিল না দেখে তাকে আর তেমনভাবে আপ্যায়নও করতে পারেনি। তাহলে ঘরে যারা আমাদের কাজ করতে আসেনি, আমাদের বাড়িতে বাসায় যারা আমরা আম গৃহকর্মী দিয়ে কাজ করাই, যা কাজের লোক দিয়ে কাজ করাই, তাদের সঙ্গে যদি আমরা ভালো আচরণটা করি, তাহলে কিন্তু তারাও আমাদের জন্য অনেক বেশি আন্তরিক হয়, অনেক বেশি মমতা নিয়ে আমাদের সঙ্গে মিশে। তো এই জিনিসগুলো আমরা এই গল্পটা থেকে মোটামুটি শিখতে পেরেছি যে মানুষের যখন অভাব-অনটন থাকে তখন তাদের বিভিন্ন ধরনের সমস্যা আসে। সেগুলাকে তারা ওভারকাম করতে কত কষ্ট করে। আমরা কিন্তু এভাবে আসলে চিন্তা করি না। কিন্তু এখানে মানিক বন্দ্যোপাধ্যায় এই মমতাদি গল্পটার মাধ্যমে আমাদেরকে সেই জিনিসটা দেখিয়েছেন, বুঝানোর চেষ্টা করেছেন যে নিম্ন ঘরের মানুষের জীবনটা কেমন হয়। আবার উচ্চবিত্ত যারা আছে তারাও নিম্নবিত্তদের সাথে মিশলে তারা কিভাবে এটার মূল্যায়ন করে, সেই জিনিসগুলাই এখানে মূলত আমরা দেখতে পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা আরো ভালো করে পড়ে এই ছোট গল্পটা বুঝার চেষ্টা করবে। এখানে আবেগের ব্যাপারটা অনেক বেশি প্রকট ছিল। আবেগটা কিভাবে প্রকাশ পেয়েছে, ২ জনের মধ্যে যে আত্মিক একটা ব্যাপার কিভাবে গড়ে উঠেছে, একটা ছোট্ট কিশোর ছেলের সাথে এই মমতার যে একটা ভাই-বোনের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং গল্পকথকের মায়ের যে চরিত্রটা, সে কিভাবে একটা কাজের মানুষকে সুন্দরভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করে নিয়েছে। তারপর তার বিপদ যখন শেষ হয়েছে, তাকে কিভাবে বলেছে যে, "তোমার দুঃখের দিন শেষ হলে তুমি এবার কাজ থেকে ইস্তফা দিতে পারো।" এই যে তাদের প্রতি যে একটা আত্মিক একটা ব্যাপার গড়ে উঠেছে, এই জিনিসগুলাই মূলত এই গল্পের মূল বিষয়। তাহলে তোমরা ভালো করে পড়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন রেডি করে নিয়ে এসেছি। তোমরা লিখে নিবে এবং উত্তরগুলো বাসায় অবশ্যই করার চেষ্টা করবে। ১ নাম্বার প্রশ্ন, মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? ২, ধরাছোঁয়ার অতীত শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার বলতে কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ৩, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। উক্তিটি কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখো। ৪, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? মমতাদি কেন এ কথা বলেছেন? বুঝিয়ে লেখো। ৫, ভর্ৎসনা নয়, আবেদন। উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো অবশ্যই বাসায় লিখবে আর ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।